বড় মামার গল্পের হাটের সকল শ্রোতা ও পাঠক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আমি তোমাদের বড় মামা। আজ তোমাদের সামনে হাজির হয়েছি ভারতের এক মহানায়কের জীবনের এমন এক অজানা কাহিনী নিয়ে, যা শুনলে শরীর রোমাঞ্চিত হয়। আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিনি তার বীরত্ব আর আজাদ হিন্দ ফৌজের লড়াইয়ের জন্য। কিন্তু তোমরা কি জানো, এই তেজস্বী বীরের অন্তরে বাস করত এক শান্ত বিভাগী মন? তিনি খড়গ কৃপাণ ছেড়ে হাত তুলে নিতে চেয়েছিলেন সন্ন্যাসের কমণ্ডলু। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুভাষচন্দ্র কিভাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে চেয়েছিলেন এবং কেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই শিহরণ জাগানো ইতিহাস নিয়েই আজকের এই বিশেষ নিবেদন। সন্ন্যাসী হতে চেয়েছিলেন সুভাষচন্দ্র। চলো ফিরে যাই সেই বারাণসীর ঘাটে, যেখানে এক যুবকের ভাগ্য নির্ধারিত হয়েছিল দেশ জননীর সেবায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক প্রজ্জ্বল জ্যোতিষ্ক। তার নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মানসপটে ভেসে ওঠে এক তেজস্বী সেনাপতির ছবি, যার কণ্ঠে ছিল আজাদি ফৌজের রণহুঙ্কার। কিন্তু এই বীর যোদ্ধার অন্তরালে লুকিয়ে ছিল এক প্রবল বিভাগী মন, যা শৈশব থেকেই খুঁজে বেড়াচ্ছিল আধ্যাত্মিক মুক্তি এবং সত্য অনুসন্ধান। সুভাষচন্দ্র বসুর জীবনে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্বল্পালোচিত অধ্যায় হল তার সন্ন্যাস গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা। তিনি চেয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের গৈরিক বসন পরিধান করে স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেকে বিলীন করে দিতে। কিন্তু বিধাতার বিধান ছিল ঠিক অন্যরূপ। শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের এক অলৌকিক দূরদর্শিতা সেই তরুণ সুভাষকে হিমালয়ের গুহা থেকে ফিরিয়ে এনেছিল ভারতের রাজনৈতিক কুরুক্ষেত্রে। সুভাষচন্দ্রের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটেছিল তার ছাত্রাবস্থাতেই। কটকে পড়াশুনো করার সময় এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে তিনি স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলীর সন্ধান পান। বিবেকানন্দের বাণী তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিজের মুক্তির জন্য এবং জগতের হিতের জন্য কাজ করা, এই মন্ত্রে তিনি দীক্ষিত হন। তিনি বুঝতে পারেন যে ধর্ম মানে কেবল তিলক সেবা বা আনুষ্ঠানিকতার নয়। প্রকৃত ধর্ম হল মানুষের সেবা, ব্রহ্মচর্য পালন এবং নিঃস্বার্থ ত্যাগ। গবেষক শঙ্করী প্রসাদ বসু তার সুভাষ বিষয়ে গবেষণায় অত্যন্ত যথার্থই বলেছেন যে সুভাষচন্দ্র ছিলেন সেই ক্ষণজন্মা পুরুষ, যিনি প্রথম জীবনে মোক্ষ মার্গের অনুসারী হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী জীবনে ভারতের ইতিহাস তাকে ধর্মমার্গী মহাবীর অর্জুনের ভূমিকায় অবতীর্ণ করেছিল। আর সেই কুরুক্ষেত্রে তার শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। মাত্র 17 বছর বয়সে সুভাষচন্দ্রের মনে বৈরাগ্যের আগুন জ্বলে ওঠে। তিনি অনুভব করেন যে উপযুক্ত গুরুর নির্দেশ ছাড়া মোক্ষ লাভ সম্ভব নয়। 1914 সালে পরিবারের কাউকে না জানিয়ে মাত্র 2 লাইনের একটি পোস্ট কার্ড লিখে তিনি গৃহত্যাগ করেন। সঙ্গে ছিলেন তার বন্ধু। স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করে তিনি বেরিয়ে পড়েন উত্তর ভারতের তীর্থ ভ্রমণে। লক্ষ্মণঝোলা, ঋষিকেশ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন প্রতিটি স্থানে তিনি খুঁজেছেন সেই মহাজীবনকে। পরিব্রাজক বেশে তার এই যাত্রা ছিল আসলে এক আত্মিক অনুসন্ধান। অবশেষে তিনি এসে পৌঁছন পবিত্র তীর্থ বারাণসীতে, যেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সেবাশ্রম ও অদ্বৈত আশ্রম পাশাপাশি অবস্থিত ছিল। বারাণসীতে থাকাকালীন সুভাষচন্দ্র দেখা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে। স্বামী বিবেকানন্দ যাকে আদর করে রাজা বলে ডাকতেন, সেই রাখাল মহারাজ ছিলেন এক সিদ্ধ পুরুষ। সুভাষচন্দ্র তার বন্ধু নির্মল, যিনি পরবর্তীকালে মিশনের নবম অধ্যক্ষ স্বামী মাধবানন্দ হয়েছিলেন, দুজনেই সন্ন্যাস গ্রহণের তীব্র ইচ্ছা নিয়ে তাঁর দ্বারস্থ হন। রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এবং স্বামী নির্ভয়ানন্দ মহারাজের বয়ানে এই ঘটনার এক রোমাঞ্চকর বিবরণ পাওয়া যায়। ব্রহ্মানন্দ মহারাজ তাঁদের জিজ্ঞাসা করেছিলেন কেন তারা সন্ন্যাস নিতে চান। উত্তরে তরুণ সুভাষ জানিয়েছিলেন বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা ত্যাগের পথ বেছে নিতে চান।
স্বামী ব্রহ্মানন্দ নির্মলকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিলেও সুভাষকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি সেই তেজোদীপ্ত তরুণের চোখে দিকে তাকিয়ে সম্ভবত ভারতের অনাগত ভবিষ্যতের এক মহানায়ককে দেখতে পেয়েছিলেন এবং সুভাষচন্দ্রকে বলেছিলেন যে তোমার জন্য মহান কর্মযজ্ঞ অপেক্ষা করছে, সন্ন্যাস তোমার জন্য নয়। স্বামী ব্রহ্মানন্দ জানতেন যে সুভাষের মুক্তি ব্যক্তিগত মোক্ষে নয়, বরং কোটি কোটি ভারতবাসীর শৃঙ্খল মোচনে। তিনি সুভাষকে বলেছিলেন, তোমার জন্য এক মহান কর্মযজ্ঞ অপেক্ষা করে রয়েছে। তিনি তাকে গৃহে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে তাকে প্রথাগত সন্ন্যাসী হতে হবে না। দেশ তার কাছে অনেক কিছু প্রত্যাশা করছে। সুভাষচন্দ্র তার বন্ধু দিলীপ কুমার রায়ের কাছে স্বীকার করেছিলেন যে রাখাল মহারাজই তাকে কাশী থেকে ফিরিয়ে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে তাকে দেশের কাজে লিপ্ত হতে হবে। এই ঘটনা সুভাষের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সন্ন্যাস জীবনের পরিবর্তে তিনি বেছে নেন দেশমাতৃকার সেবা এবং কণ্টকাকীর্ণ পথ, কিন্তু অন্তরে তিনি আমৃত্যু একজন বৈরাগী থেকে গিয়েছিলেন। তার রাজনৈতিক জীবনের কঠোর শৃঙ্খলা, নিঃস্বার্থ ত্যাগ এবং অটল ব্রহ্মচর্য ছিল মূলত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারারই এক প্রবল বহিঃপ্রকাশ। সুভাষচন্দ্র বসু সন্ন্যাসী হতে চেয়েছিলেন হিমালয়ের শান্তিতে বিলীন হয়ে যাওয়ার জন্য, কিন্তু স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে তিনি হয়ে উঠলেন দেশপ্রেমিকদের রাজপুত্র। স্বামীজি ত্যাগ আর ব্রহ্মানন্দ মহারাজের আধ্যাত্মিক কৃপা তার মনে যে শক্তির সঞ্চার করেছিল, তাই তাকে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার সাহস জুগিয়েছিল। সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসুও ও স্বামী শঙ্করানন্দের কাছে শুনেছিলেন যে মহারাজ ব্রহ্মানন্দ প্রথম দেখাতেই চিনেছিলেন জানকীনাথ বসুর ছেলেকে। তিনি বুঝেছিলেন এই যুবক যদি সন্ন্যাসী হয় তবে বিশ্ব এক মহান সাধককে পাবে ঠিকই, কিন্তু ভারতবর্ষ হারাবে তার পরম মুক্তিদাতাকে। তাই গৈরিক বসন না দিয়ে তিনি সুভাষের হাতে তুলে দিয়েছিলেন ভারতের স্বাধীনতার পতাকা। ইতিহাসের এই অনন্য যোগাযোগই সুভাষচন্দ্রকে সাধারণ মানুষ থেকে কালজয়ী মহাকালে পরিণত করেছিলেন। তাহলে বুঝলেন তো সবাই, সন্ন্যাসী না হয়েও সুভাষচন্দ্র বসু ছিলেন এক খাঁটি রাজর্ষি। তার এই আধ্যাত্মিক লড়াইয়ের গল্পটি যদি সত্যি ভালো লাগে, আমাদের বড় মামার গল্পের হাট চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর বন্ধুদের সাথে এই অজানা ইতিহাস শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকুন, পরের গল্পে আরো বড় চমক অপেক্ষা করছে। তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।